উপরওয়ালা আমার এ কি সর্বনাশ করলো গো। এখন আমি মেয়ে দুটোকে নিয়ে কোথায় যাব? আমার যে আর কোনো উপায় রইলো না। এখন আমার পড়াশোনা চলবে কি করে মা? আমাকে নতুন নতুন শাড়ি কে কিনে দেবে? বাবা যে আমাদের অনাথ করে দিয়ে গেল। কাঁদিস না বোন, কাঁদিস না। মরা মানুষের জন্য কান্না করতে নেই, তাহলে তাদের আত্মা কষ্ট পায়। আমরা বাবার জন্য প্রার্থনা করব, বাবা ওপারে যেন ভালো থাকেন। তুই কি প্রার্থনা করবি শুনি? তোর ওই কালো রূপের জন্যই তো বিমল দাদা মরল। তোর ওই কালো মুখই সবার জন্য অপয়া। জন্মের সময় তো মাকে খেলি, আর এখন বাবাকে খেলি। এমন করে বলো না কাকিমা। কালো হয়েছি সেটা কি আমার দোষ বলো তো? আমি তো আর ইচ্ছে করে কালো হইনি। তুই চুপ কর। তুই অলক্ষী বলে আজ এই সংসারের দশা হয়েছে, না হলে বিমল দাদার সংসারে সুখের অভাব ছিল না। তোর জন্মের পরে সুজাতা দিদি মরল, আর সংসারে অভিশাপ লাগলো। নিজেকে সৃষ্টি করা বা সুন্দর রূপে তৈরি করা যদি কারো হাতে থাকতো, তাহলে সে নিশ্চয়ই কালো হতে চাইতো না কাকিমা। এতে আমার কোনো হাত নেই। বললেই হলো নাকি? কালো মানুষগুলোই অপয়া, আর তোদের মতো কালো মানুষের মুখ দেখলে অশুভ তো হবেই। থাক কমলা, ওকে কিছু বলিস নে। লোকে ভাববে আমার সৎ মেয়ে বলে বোধহয় আমি অত্যাচার করি। আমার কপালে যা লেখা ছিল সেটাই হয়েছে। এখন আমাদের কি হবে মা? সংসার চলবে কি করে? মৃত মানুষ এইভাবে বেশিক্ষণ রাখতে নাই। এই তোরা আয় দেখি, বিমল দাদার দেহটা শ্মশানে নিয়ে যায়, সৎকারের ব্যবস্থা করে আসি। তোমরা কেউ ওকে নিয়ে যাও না, এখন আমার কি হবে গো? ই থেকে কি হয়ে গেল? আমার সাজানো সংসারটা শেষ হয়ে গেল। এখন কিভাবে কি করব আমি? কি হয়েছে মা? একা একা কি বিড়বিড় করছো? কিছু না রে মা, আমার কি হয়ে গেল? এখন এই সংসারের দায়ভার আমি একা হাতে সামলাবো কি করে? আমার হাতে যে একটা কাজও উঠছে না। তুমি কোনো চিন্তা করো না মা, আমি আর ননি তো আছি। দু বোনে মিলে সংসারের সব কাজ করব। তোমাকে কিচ্ছু করতে হবে না। হ্যাঁ মা, দিদি ঠিক কথাই বলেছে। আমরা দু বোনে মিলে সংসারের সব কাজ করব। তোমাকে কোনো কাজে হাত দিতে হবে না। মাঠে আমাদের যেটুকু জমি আছে সেটা তো হারান কাকা চাষ করে। বছরে আমাদের যে ফসল দেবে তাতেই আমাদের ভালোভাবে চলে যাবে মা। জানি না রে মা, উপরওয়ালা আমাদের কপালে কি লিখে রেখেছেন। ননি তো এখনো ছোট, ও কি তোর সাথে কাজ করে পারবে? বেশ তো, ননি যদি কাজ করতে না পারে আমাকে টুকিটাকি সাহায্য করলেই হবে। বাকি সব আমি দেখে নেব। হ্যাঁ মা, দিদি একদম ঠিক কথা বলেছে। দিদির সাথে তুই চুপ থাক। বড্ড পাকা পাকা কথা শিখেছিস তুই। তুই আমার দেখাশোনা করবি, কিন্তু একাই সব কাজ করতে পারবে কি ইন্দু মা? পারবি না? বেশ পারবো মা, তুমি শুধু বলো আমায় কি করতে হবে। তবে যা, কলস নিয়ে নদীর ঘাট থেকে জল এনে রান্না চড়িয়ে দে, আর ননি আমার কাছে থাকুক। ঠিক আছে মা। এ কি মা, দিদির সাথে আমি কাজ করতে চাইলাম, আমাকে যেতে দিলে না কেন? চুপ কর আরামজাদি। ও থাকতে তুই কেন কাজ করবি? আর কাজ করলে ওর মতো কালো হয়ে গেলে আর বিয়ে হবে না তোর। এখন যা, ঘরে গিয়ে বিশ্রাম নে। সকাল সকাল এক কাপ চা না হলে পেপার পড়াটা ঠিক জমে না। কই গো গিন্নি, কোথায় গেলে? আমাকে এক কাপ চা দিয়ে যাও তো দেখি। বলি, আমাকে কি কাজের লোক পেয়েছো নাকি? যখন যা মন চাইবে বায়না করবে। ও মা, আমি আবার কি এমন আবদার করলাম? আমি তো কেবল এক কাপ চা চাইলাম। নিজের গিন্নির কাছে কি এক কাপ চা চাইতেও পারবো না আমি? না, পারবো না। চা বানানো ছাড়াও তো আমার আরো কাজ আছে নাকি? এ বাড়িতে সারা জীবন বাদি দাসীর খাটাখুটনি করেই আমাকে মরতে হবে। নিজের সংসারে না খাটলে আর কোথায় খাটবো গিন্নি? আজকের পেপারে একটা ঘটনা শোনাতেই তো তোমাকে। এবারে এক মহিলা স্বামীর বাড়িতে কাজ করতে হয় বলে স্বামীকে ছেড়ে শহরে চলে যায়। পরে এখন সে 3 বাড়িতে কাজ করে। তাকে জিজ্ঞেস করা হলে বলল সেখানে টাকা পেতাম না, আর এখন তো টাকা পাই। ঠিকই তো বলেছে। পুরুষের বাড়িতে গাধার খাটুনি না খেটে বাইরে খাটলে লাভ আছে, টাকা পাওয়া যাবে। কি বলবো? হাসছো যে বড্ড। আমি তো ঠিকই বলেছি।
এটাই তো এখনকার মেয়েদের সমস্যা গিন্নি। নিজের বাড়ির কাজ তার কাছে কষ্ট মনে হয়, অথচ ৩-৪ বাড়িতে কাজ করতে কিছু মনে হয় না। তুমি বলো তো, তোমাকেও তো আমি টাকা দিতে পারি। কি, আমাকে কিনা শেষমেশ কাজের মেয়ের সাথে তুলনা করলে তুমি? আজ থেকে আমি আর একটা কাজও করতে পারবো না। যা বাবা, তুমিই তো বললে, সেই জন্যই তো আমি টাকার প্রসঙ্গ তুললাম। আচ্ছা বাবা, আমার ঘাট হয়েছে, তোমাকে আর কিছু বলবো না, মাস শেষে কেবল মাইনে দেবো। থাকবো না তোমার বাড়িতে আমি, আমি চললুম। এই যা গিন্নি, যেও না। আরে চললে কোথায়? আরে এই বাবা। এই, তোরা সবাই বরণডালা সাজিয়ে নিয়ে আয় তো। বয়োজ্যেষ্ঠরা আসলে আমার মেয়েকে আশীর্বাদ করে যাবে তো। তাড়াতাড়ি বরণডালা সাজা তোরা। আরে কমলা, অবশেষে তোর মেয়ের মুখে ভাতের দিন চলেই আসলো। দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে যাচ্ছে। জানোই তো, মেয়ে মানুষের বয়স কলা গাছের সাথে তুলনা করা হয় দিদি। কলা গাছের মতোই তত্তর করে বাড়তে থাকে মেয়ে মানুষ। সামনে এখন তোর গুরু দায়িত্ব, মেয়েটাকে মানুষের মতো মানুষ করে তুলবি, সব কাজে পারদর্শী করে তুলবি, বুঝেছিস? কি সুন্দর দেখতে হচ্ছে দিন দিন তোমার মেয়েটা কাকিমা। আমি তো চাই আমার মেয়েটা তোর মতো হোক রে ননি। তোর দুধে আলতা গায়ের রং যেন আমার মেয়েটাও পায়। নে না মা, ওকে একটু কোলে নিয়ে ছুঁইয়ে দে। তোর ছোঁয়ায় যদি আমার মেয়েটার চেহারা তোর মতো সুন্দর হয়। কারোর ছোঁয়ায় কেউ সুন্দর হয়ে যায় না কাকিমা। বিধাতা যাকে যেমন বানিয়েছে সে তো তেমনই হবে। ওই দেখো, অপয়া কালো মেয়েটা এসে হাজির। তুই কেন এসেছিস আমার বাড়িতে? তোকে তো আমি আসতে বলিনি। কি গো দিদি, ওকে কেন নিয়ে এসেছো? মা আমাকে নিয়ে আসেনি, আমি নিজেই এলাম। ভাবলাম আজ তোমার টুসুর মুখে ভাত, তাই আমি বরণডালা সাজিয়ে দিয়ে যাই। তোর হাতে সাজানো বরণডালা নিতে আমার বয়েই গেছে। ওই বরণডালা দিয়ে আশীর্বাদ করলে আর আশীর্বাদ হবে না, অভিশাপ হবে। এভাবে তুমি আমায় বলতে পারলে কাকিমা? তো কিভাবে বলবো শুনি? তোর মতো কালো অপয়া মেয়ে যদি আমার মেয়ের অনুষ্ঠানে থাকে তবে আমার মেয়ের জন্য অমঙ্গল। তুই এক্ষুনি বেরিয়ে যা দেখি এখান থেকে। তোর মুখ দেখতেও আমার ঘেন্না হচ্ছে। ননি, ও ননি, কোথায় গেলি মা? সুন্দর করে আমায় একটা পান বানিয়ে দে দেখিনি। তোর হাতের পান না খেলে আমার ভালো লাগে না। শুধু পান খাওয়া? এত বলি পান খেলে দাঁত নষ্ট হয়ে যাবে, তবুও তুমি আমার কথা শুনতে চাও না মা? না রে মা, আমার দাঁত এত সহজে নষ্ট হবে না। পান বানিয়ে তুইও কে স্কুলে যা তো মা। ওটা স্কুল নয় মা, ওটাকে কলেজ বলে। আর আমি কলেজে গেলে দিদি একা একা সব কাজ করবে কি করে? বড্ড দিদি দিদি করছিস দেখছি। আরে ওটা তোর আপন বোন নয়, সৎ বোনের জন্য দরদ একেবারে উতলে পড়েছে। তাহলে আমি কি করব মা? কখনো ওর কাজে হাত দিবি না। রোদে রোদে কাজ করে তুই কালো হয়ে যা, সেটা আমি চাই না। ও তো এমনিতেই কালো, রোদে বুললে ওর কিছু হবে না। তুই এখন ঘরে যা, গিয়ে তৈরি হয়ে নে। মা, আমি নদীর ঘাটে জল আনতে যাব। ননি কোথায় গো? আমার সাথেও গেলে আমার একটু কষ্ট কম হবে। কষ্ট কম হবে বলে আমার মেয়ে কি তোর সাথে দাসীবাদী কাটবে নাকি? আমার মেয়ে পড়ালেখা করতে যাবে, আর রোদে রোদে তোর সাথে কাজ করে তোর মতো কালো হবে নাকি রে? কি মা, এ তুমি কি বলছো? যা বলেছি ঠিক বলেছি। এখন হাতের কাজ শেষ করে আমার জন্য কাচ্চি রান্না কর দেখি। ঠিক আছে মা। আরে গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? ঘুমানো লাগবে না নাকি জেগে জেগে রাত পার করবে? আমার তো আর রাত বিরেতে তোমার মতো এমন বই পড়ার অভ্যেস নেই। আমাকে তো ঘুমোতে হবে। সারাদিনে ধকল করে এসব করার গা নেই আমার। রাতে ঘুমানোর আগে একটু বই পড়লে মন ভালো থাকে, আর পুরনো অভ্যেস চাইলেই তো আর ছাড়তে পারি না গিন্নি। ছাড়তে কে বলেছে? তুমি পড়ো, যেটাতে মন ভালো থাকে সেটাই করা উচিত। ওহো, সারাদিনের কাজে তোমাকে বলতেই ভুলে গিয়েছিলাম। ডাক পিয়ন এসে এই চিঠিটা দিয়ে গিয়েছিল। পড়ে দেখো তো কি লেখা আছে। কে পাঠিয়েছে গো? কি লিখেছে চিঠিতে? আমাকেও পড়ে শোনাও দেখি।
আমাদের তপন চিঠি পাঠিয়েছে শহর থেকে, কালকে সে বাড়িতে আসছে। ওখানের চাকরিটা নাকি ছেড়ে দিয়েছে লিখেছে। চাকরি ছেড়ে দিয়েছে? তা বেশ ভালোই করেছে। এই চাকরি করে বাড়িতে আসার অবকাশ পায় না ছেলেটা। এবার বাড়িতে এলে ধরে বেঁধে একটা বিয়ে দিয়ে সংসারই করে দেব। কিন্তু তোমার ছেলে কি বিয়ে করতে রাজি হবে এখন? কেন হবে না শুনি? ওর বাবার এমন জমিদারি আছে, 4 পুরুষ বসে খাবে। বিয়ে করে সংসার ধর্ম করুক এবার। আমিও মরার আগে নাতি নাতনির মুখ দেখে যেতে চাই। আচ্ছা, সে দেখো পরে। অনেক রাত হলো, চলো এবার ঘুমাতে চাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। মা, ননি হঠাৎ আমার সাথে এমন খারাপ ব্যবহার কেন করছে বুঝতে পারছি না। বাবা বেঁচে থাকতে আমার সাথে সবাই কত ভালো ব্যবহার করেছে, আর এখন বাবা মারা যাবার পরে আমাকে আর কেউ দু চোখে সহ্য করতে পারে না। কিন্তু মা, যাচ্ছিস কোথায় সাত সকালে? একটু নদীর ঘাটে যাচ্ছি কাকা বাবু, রান্নার আর খাবারে জল আনার জন্য। তুমি কোথায় যাচ্ছ? আমি তো তোদের বাড়িতেই যাচ্ছিলাম, ভালোই হলো তোর সাথে দেখা হয়ে। আমাদের বাড়ি যাচ্ছিলে? কিন্তু কেন কাকা বাবু, কি হয়েছে? কিছুই হয়নি রে মা, সেবারে কলেরায় তো আমার মেয়েটা মারা গেল। তোর সাথেই তো একসাথে পড়তে যেত স্কুলে, ওর কথা দুদিন ধরে বড্ড মনে পড়ছিল। তাই তাই ওর পছন্দের একটা শাড়ি কিনেছি তোকে দেবো বলে। আমাকে দেবে? কিন্তু কেন কাকা, আমি শাড়ি নিয়ে কি করব কাকা বাবু? ও মা, শাড়ি নিয়ে কি করে মানুষ? তোর বাবা তোকে শাড়ি কিনে দিলে বুঝি তুই না করতিস? বাবা আমাকে কত ভালোবাসতো, আর বাবা মারা যাবার পরে আমি কালো বলে আমাকে কেউ দেখতে পারে না কাকা বাবু। কান্না করিস না মা, যার কেউ নেই তার ওপরওয়ালা আছে। তোর বাবা নেই তো কি হয়েছে, আমি তো আছি। কোনো কিছু লাগলে তোর এই বাবার কাছে চলে আসবি মা। কিন্তু এত দামি শাড়ি আমি নিতে পারবো না কাকা বাবু, মা দেখলে আমায় খুব বকবে। বকবে কেন শুনি? আমি তোকে শাড়ি দিয়েছি, তার জন্য বৌমণি তোকে বকবে কেন? কিছু বললে সোজা আমায় এসে নালিশ দিবি, তারপরে দেখিস আমি কি করি। থাক কাকা বাবু, তোমাকে কিছু করতে হবে না, আমি তোমার দেওয়া শাড়ি নেব। এখন আমায় জল আনতে যেতে হবে। ঠিক আছে, যা মা। আর এই নে, এই শাড়িটা নিয়ে যা, তোর যখন মন চাইবে এটা পরিস মা। বাবা, সকাল থেকে যা ধকল গেল আমার উপরে, আর পারি না বাপু এই বয়সে কাজ করতে। এত করে বললাম দুটো কাজের লোক রেখে দাও, কেউ যদি আমার কথা একটু শোনে। কার কি শোনবার কথা বলছো গিন্নি? সে কথা তোমার আর শুনে কাজ নেই। সারা জীবন আমাকে দিয়েই কাটিয়ে গেলে। আমার ছেলে বাড়ি এলে আগে ওর বিয়ে দিয়ে আমি একটু বিশ্রাম নিতে চাই। আরে, ছেলের বিয়েতে তো অনেক কাজ, মেয়ে দেখা, জাতকুল দেখা, বিয়ের কাজ, এত কিছু পারবে তো করতে? এত কিছু কে করবে বাপু? আমাদের গায়ে অনেক মেয়ে আছে। রূপ দেখে নয়, আমি গুণ দেখে আমার পুত্রবধূ নিয়ে আসবো। সে বেশ ভালো কথা। আরে, রূপের থেকে মানুষের গুণের কদর করা উচিত। রূপ তো আজকে আছে, কালকে নেই। তা তুমি ব্যাগ হাতে সকাল সকাল চললে কোথায়? সে কি তুমি ভুলে গেলে? আজকে না আমাদের তপন বাড়ি আসছে, তাই তো ওর জন্য বাজার করতে যাচ্ছি। আমি কিছু বলিনি, সকাল থেকে আমার ছেলের পছন্দের সব খাবার রান্না করে চলেছি। ব্যাগ নিয়ে যে যাচ্ছ, আমাকে জিজ্ঞাসা করেছো কি কি লাগবে? আবার জিজ্ঞেস করা লাগবে বুঝি? না জেনে গেলে তো যা মন চাইবে তাই এনে বসে থাকবে, সেটা কেউ খাবে কিনা একটা বার তো ভাববে না। বেশ, কি আনতে হবে এখনো বলো দেখি আমাকে। ভালো দেখে একখানা দেশি মুরগি আর একটা কাতলা মাছ আর খাসির মাংস নিয়ে আসবে। গতবার খোকা শহরে কি একটা যেন খাবারের কাচ্চি খেতে চেয়েছিল, কিন্তু আমি বানিয়ে দিতে পারিনি। এবার আবার চেষ্টা করব। ঠিক আছে, আমি তবে চললাম এখন। মা, ও মা, কোথায় গেলে তুমি? এসেছিস বাবা? সে কখন থেকে তোর পথ চেয়ে বসে আছি। হায় বাবা, ঘরে আয়, আগে হাত মুখ ধুয়ে নে, তারপর তোর সাথে আমি অনেক গল্প করব। হ্যাঁ ঠিক আছে, চলো ভেতরে যাই মা। এত সেজে গুজে আমরা কোথায় যাব মা? তোকে দিয়ে কিছু হবে না রে ননি, আজকে রায় বাড়িতে রান্নার আয়োজন হয়েছে।
স্বয়ংবরের মতো আর কি। যে তার রান্না খাইয়ে রায়বাড়ির ছেলের মন জয় করতে পারবে তাকেই সে বিয়ে করবে। তাই নাকি? আমি তো জানতামই না। নাকি রান্না করব আমি? মা, আমি তো কিছুই রান্না পারি না। সে আমি তোকে শিখিয়ে দেব কিভাবে কি করবি। আর তোর জন্য তো ইন্দু আছেই, ও খুব ভালো কাচ্চি রান্না করে। কই মা, তোমরা যাবে না রায়বাড়িতে? ও মা, তুই এই শাড়ি কোথায় পেলি রে ইন্দু? এই শাড়ি আমাকে হারান কাকা দিয়েছিল। আজকে রায়বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তাই ভাবলাম আজকে পরি। শাড়িটা কি সুন্দর, তাই না মা? আমার খুব ভালো লেগেছে। কাক হয়ে ময়ূর সাজার বড্ড শখ জেগেছে তোর, তাই না? একে তো দেখতে কালো, তার উপরে দামি শাড়ি পরেছিস। দিদিকে দেখেই আমার কেমন যেন হাসি পাচ্ছে। কালো হয়ে জন্ম নেওয়াটা কি অপরাধ মা? আমি তো নিজে থেকে এমন হইনি, বিধাতা আমাকে এমন বানিয়েছে। বেশি কথা না বলে শাড়িটা পাল্টে আয়। এই শাড়ি পরে আমার ননি যাবে ওই অনুষ্ঠানে, আর তুই পুরনো শাড়ি পরে আমার পিছে পিছে যাবি, বুঝেছিস? কেন মা? এটা তো আমার শাড়ি, এটা আমি ননিকে দেব না। দেখেছো মা, দিদি আমাকে কেমন হিংসে করে। আসলে এই শাড়িটা পরলে আমাকে আরো বেশি সুন্দর লাগবে। তখন রায়বাড়ির ছেলে আমাকে বিয়ে করুক, সেটা দিদি চায় না। ওই ছেলে তোকেই বিয়ে করবে রে মা, দেখিস। আমি এমন চাল চালবো না। হা করে দাঁড়িয়ে আছিস কেন? যা, শাড়িটা পাল্টে অন্য শাড়ি পরে এটা ননিকে দে। ঠিক আছে মা, দিচ্ছি। উপস্থিত সকলকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। সবাই নিশ্চয়ই জেনেই এসেছেন আজকে কিসের আয়োজন। হ্যাঁ হ্যাঁ রায় বাবু, আমরা সবাই সব জেনেই আমাদের কন্যাদের নিয়ে এসেছি। তবে আজকে সবার যা সাজসজ্জা দেখছি, এতে কোনো লাভ নেই। আমরা রূপ দেখে কন্যা বাছাই করব না, গুণ দেখেই বাছাই করব। তাহলে কি পরীক্ষা দিতে হবে সবাইকে? এখানে উপস্থিত সকল কন্যাকে ভারী একটা মজার পদ রান্না করতে হবে। যে সব থেকে মজার পদ রান্না করতে পারবে তাকেই আমাদের বাড়ির পুত্রবধূ হিসেবে বাছাই করা হবে। বেশ, তো আমরা সবাই প্রস্তুত। আমাদের হেসেলে সবার জন্য আলাদা আলাদা উনুনের এবং রান্নার উপকরণের ব্যবস্থা করা হয়েছে। সবাই গিয়ে তাহলে রান্না শুরু করে দাও। অবশ্যই অবশ্যই। আমার মেয়ে সাহায্যের জন্য আগে থেকেই আমি কাজের মেয়ে সাথে করে নিয়ে এসেছি। এই তোরা আয়। শোন ইন্দু, তুই তো খুব ভালো কাচ্চি রান্না করতে পারিস। আজ তুই কাচ্চি রান্না করবি আর আমার ননির কপাল খুলবে। সে কি মা, এটা তো তাদের কথার বরখেলা পড়ে যাবে। চুপ কথা দিদি, মা যেটা বলেছে সেটাই কর। এখন আমি এই বাড়ির বউ হলে তোকে আমার কাজের মেয়ে করে রাখবো। শেষমেশ তুইও আমাকে এভাবে বলতে পারলি ননি? বেশি কথা না বলে কাজ শুরু কর দেখি। এখন কি কি করতে হবে বল। ননি কিছু একটা করুক। পেঁয়াজগুলোকে বেরেস্তা করে আলাদা করে রাখতে হবে। তারপরে মাখানো মাংসটা কষাতে হবে। তারপর কি করতে হবে? মাংস কিছুটা সেদ্ধ হয়ে এলে তাতে ধুয়ে রাখা চাল, পেঁয়াজ বেরেস্তা ও টক দই দিয়ে নেড়ে চেড়ে দমে রাখতে হবে। বেশ, তাহলে শুরু কর দিদি। আমি আশেপাশে নজর রাখি, কেউ যেন বুঝতে না পারে। হ্যাঁ, ননি ঠিক বলেছে, কাজ শুরু কর। বেশ বেশ, এখন তাহলে সবার রান্না শেষ? আগে হ্যাঁ, সবার রান্না শেষ। এখন কেবল আপনাদের খেয়ে দেখার পালা। বেশ, তো আমরা তবে একে একে সবার খাবার খেয়ে দেখব। যার রান্না করা খাবারটা বেশি মজা হয়েছে সেই হবে আমার বাড়ির পুত্রবধূ। তাহলে খাওয়া যাক। বাহ, এ তো আমার পছন্দের কাচ্চি। কে রান্না করেছে এই পদ? আগে আমার মেয়ে ননিবালা। আমি রান্না করেছি, আপনি খেয়ে দেখুন, অনেক মজা হয়েছে। তাহলে কি এই মেয়ে আমার বাড়ির পুত্রবধূর জায়গা পাবে? অবশ্যই, আমার মেয়ে তো সব কাজে খুব পারদর্শী। আচ্ছা, কাচ্চিতে বাদাম আর পেঁয়াজ বেরেস্তা কি একসাথে দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আগে না, বেরেস্তা আগে দেওয়া হয়েছে আর পরে নামানোর আগে একটু বাদাম দেওয়া হয়েছে। একদম ঠিক বলেছ। আমার আগেই সন্দেহ হয়েছে। এই মেয়ের হাত দেখেই মনে হয় না কখনো হেসে লেগিয়েছে। তার মানে এই কালো কন্যাই কাচ্চি রান্না করেছে। খেতে অসাধারণ হয়েছে। ও কালো মেয়ে, ওর কোনো গুণ নেই বাবু। আমার মেয়েকে আপনার বাড়ির পুত্রবধূ করুন। ওই কালো মেয়েকে কে বিয়ে করবে?
ওই কালো কন্যায় আমার বাড়ির পুত্রবধূর জায়গা পাবে, আর জোচ্চুরির জন্য তোমরা শাস্তি পাবে। এই গা থেকে তোমাদেরকে বের করে দেওয়া হবে। মানুষকে কখনো রূপ দেখে বিচার করতে নেই। রূপের আড়ালেও মানুষের ভালো গুণগুলো লুকিয়ে থাকে। আগামীকালই এই কন্যাকে আমার বাড়ির পুত্রবধূ করে আনবো আমি। আপনারাও সবাই কালো কন্যার বিয়েতে তার হাতের কাচ্চি খেতে চলে আসবেন কিন্তু। আর এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।